হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার আপডেট ফ্রম সুকান্ত স্যার ক্লাসেস। তো আজকে আমাদের যে ব্রহ্মাস্ত্র সিরিজ চলছিল, ব্রহ্মাস্ত্র সিরিজের ইতিমধ্যে আমাদের 16তম ক্লাস কমপ্লিট হয়েছে। এখন 17তম ক্লাস শুরু হচ্ছে এবং 17তম ক্লাসের যে সামাজিকীকরণ তত্ত্ব, সেই সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশনের আজকে 17তম তত্ত্বে জর্জ হার্বার্ট মিডের হচ্ছে থিওরি অফ সেলফ, ঠিক আছে, বা বাংলাতে যদি বলি আত্মসত্তা বিকাশ তত্ত্ব, ঠিক আছে, সিডিপির ব্রহ্মাস্ত্র সিরিজের 17তম ক্লাসের। তো এখানে প্রথমত বলি যে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ কি বা সামাজিকতা কাকে বলে সেটা আমাদের জানতে হবে। তো সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন হচ্ছে যে সমাজ আমাদের যে সমস্ত রুলস রেগুলেশন তৈরি করে দিয়েছে, সেই সমাজ নির্ধারিত যে নিয়ম, সেই নিয়ম পালন করে সমাজের সঙ্গে মানিয়ে নেওয়ার যে জায়গাটা এবং নিজের যে বুদ্ধির বিকাশটা করা হয় সেটাকে আমরা বলি সোশ্যালাইজেশন। অর্থাৎ সমাজ আমাকে যেটা ভালো বলছে সেই কাজটা আমি করছি, সমাজ যেটাকে আমাকে খারাপ বলছে সেই কাজটা আমরা করছি না। অর্থাৎ এই যে ভালো মন্দর নির্দেশনা দান করছে সমাজ, এবং সমাজ নির্ধারিত ভালো মন্দ আচরণ করাকেই আমার বলা হচ্ছে সোশ্যালাইজেশন। অর্থাৎ সমাজ নির্ধারিত আচরণ করলে বলা হয় সোশ্যালাইজড, আর যদি আমি সমাজের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে থাকি সেটা বলা হয় অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। তাই তো, তাহলে এইটা হচ্ছে কি সামাজিকীকরণ এবং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের যে ব্যাপারটা, ঠিক আছে, একদম ব্যাপারটা এইরকম কোনো ব্যাপার না, সহজ একটা তত্ত্ব, ঠিক আছে। তাহলে আমরা আগের ক্লাসে জেনেছি হচ্ছে লুকিং গ্লাস সেলফ থিওরি কুলের, চার্লস হটন কুলের, এবং এখন আমরা দেখব হচ্ছে জর্জ হার্বার্ট মিডের আত্মসত্তা বিকাশ তত্ত্ব বা হচ্ছে থিওরি অফ সেলফ, ঠিক আছে, থিওরি অফ সেলফ। তো প্রথমত বলি যে মিডের মতে, মিড কি বলছেন যে শিশুর আত্মসত্তা জন্মগতভাবে সম্পূর্ণ তৈরি থাকে না, সমাজের অন্যান্য মানুষের সঙ্গে মিথস্ক্রিয়া বা যোগাযোগ ও অন্যের ভূমিকা গ্রহণের মাধ্যমে ধীরে ধীরে আত্মসত্তার বিকাশ করে। অর্থাৎ বলছে যে আমি এই যে একজন ব্যক্তি, এই আমার ব্যক্তির যে সত্তাটি সেইটা কিন্তু কোনোদিনও জন্মগতভাবে সম্পূর্ণ নয়। অবশ্যই জন্মগতভাবে আমি একজন ব্যক্তি, ঠিক আছে, কিন্তু আমার ব্যক্তি সত্তা যেটা আমি বলি, সেই ব্যক্তি সত্তা কিন্তু জন্মগত নয়। ব্যক্তি সত্তা তৈরি হয় কিন্তু সমাজ থেকে। অর্থাৎ সমাজ আমাকে যা বলে দিচ্ছে সেটার থেকেই কিন্তু আমার ব্যক্তি সত্তা তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে সেলফ ডেভেলপ থ্রু সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড রোল টেকিং, একদম এইটা কিন্তু মূল কথা। এইবার এই যে কনসেপ্ট অফ সেলফ কি বলা হচ্ছে, আত্মসত্তা হলো একটি সামাজিকভাবে গঠিত সত্তা যার সাথে ব্যক্তি নিজেকে অন্যের দৃষ্টিভঙ্গি থেকে দেখে। অর্থাৎ আমার সামনে তোমরা বসে আছো, আমার সম্পর্কে তোমরা যা ভাবছো বা বলছো সেটাই হচ্ছে আমি, মানে সেলফ বা আমি নিজে, ঠিক আছে। সেলফ বলতে কি তোমরা যা ভাবছো সেটাই হচ্ছে আমি, অন্য কি ভাবছে সেটাই হচ্ছে আমি কি নিজে ভাবছি সেটা সব থেকে ম্যাটার করে না। তাহলে কি কেন কেন আমরা কি করেছি নাকি অন্য মানুষ কি যে না, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ব্যক্তি। এবার আমি আমার সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি অন্যের প্রত্যাশার উপর নির্ভর করি, এবং তার পাশাপাশি সমাজের কিন্তু নিয়মকানুন রয়েছে, সামাজিক নিয়মকানুনগুলো আমাকে মেনে চলতে হয়, এবং বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ভূমিকাও কিন্তু আমাকে পালন করতে হয়। বাড়িতে কিন্তু আমার বাড়িতে থাকলে বাড়ির মতো আচরণ করতে হয়, আমি ক্লাবে গেলে ক্লাবের মতো আচরণ করতে হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে কিন্তু আমাদের সেই রকম আচরণ করতে হয়, এবং বন্ধুদের মধ্যে গেলে সেই রকম আচরণ করতে হয়। অতএব এই যে সত্তা বা সেলফ, আমি একজন ব্যক্তি, এই ব্যক্তিটাই আমি যখন বিভিন্ন ক্ষেত্রে যাচ্ছি, তো বিভিন্ন ক্ষেত্রে সেইখানে যেই যেই আচরণ দরকার সেই আচরণ কিন্তু আমি করছি, বা সেই অ্যাক্টিভিটিস কিন্তু আমি দেখাচ্ছি। এইটাকেই বলা হচ্ছে সেলফ। অর্থাৎ আমি একজন সেলফ বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন আসপেক্টে কিন্তু আলাদা আলাদা কিন্তু ক্যারেক্টার প্লে করছি, অর্থাৎ রোল প্লে করছি, ঠিক আছে। অর্থাৎ আমি বাড়িতে একরকম রোল প্লে করছি, আমি ক্লাবে গেলে একরকম রোল প্লে করছি, এবং আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে একরকম রোল প্লে করছি। অর্থাৎ আমি যেখানে যাচ্ছি সেখানে সেই ধরনের রোল প্লে করছি এবং অ্যাক্টিভিটিস করছি, এর মধ্যে দিয়ে কিন্তু আমার সোশ্যালাইজেশন হচ্ছে, ঠিক আছে। অতএব নিজের আচরণ অন্যের উপর প্রভাব ফেলে। অর্থাৎ আমি যদি একজন টিচার হই, আমার আচরণ কেমন হবে, মার্জিত, সম্মানিত, ঠিক আছে। তো এই যে মার্জিত এবং সম্মানিত আচরণ যদি আমি করি প্রত্যেকের সামনে, তাহলে কিন্তু এটা থেকে আমার সামনে যারা রয়েছে এটা কিন্তু তারা কপি করবে, এবং সেই ধরনের আচরণ ধীরে ধীরে কিন্তু তাদের মধ্যে ট্রান্সফার হবে। আচ্ছা, এইবার তিনি কি বলছেন যে আত্মসত্তার দুটো পার্ট, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে মি,
কি বললাম, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে মি। আই হচ্ছে কি, আমি যা চাই আমাকে তাই দিতে হবে, অর্থাৎ আমি বাড়িতে আমাকে এক্ষুনি ম্যাগি করে দিতে হবে, আমাকে চাউমিন করে দিতে হবে, আমাকে চিকেন পাকোড়া করে দিতে হবে, অর্থাৎ আমি যা চাইছি বাড়িতে কিন্তু আমি সেটা নিয়েই ছাড়ছি। এইটা হচ্ছে আমি, অর্থাৎ আমি কেন্দ্রিক, অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক, অর্থাৎ ঠিক আছে, আমি কেন্দ্রিক বা ব্যক্তি কেন্দ্রিক হচ্ছে আমি। আর মি হচ্ছে কি, আমি যখন সমাজের প্রত্যেককে নিয়ে চলছি, প্রত্যেকের আচরণকে মান্যতা দিচ্ছি এবং তার মধ্যে নিজের আচরণকে ফিট করছি এবং অ্যাডাপ্টেশনের মাধ্যমে আমি কি করছি, প্রত্যেকের সঙ্গে একটা যেটাকে বলা হয় যে ব্যালেন্স বিহেভিয়ার প্রত্যেকের সামনে আমি উপস্থাপন করছি, সেটাই হচ্ছে আমি। তাহলে আই কি, যে আই করে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া আমি দেখাতে পারি, নতুন কিছু করার প্রবণতা সৃষ্টি করা, এটা কিন্তু আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। স্বাধীন চিন্তা এবং সৃজনশীলতার একটা ব্যাপার থাকে, সামাজিক নিয়মের বাইরে আমি নতুন আচরণের চেষ্টা করি এবং এটি পূর্বানুমান করা কঠিন, অর্থাৎ এটা হচ্ছে আই। আর যখন মি হচ্ছে, মি কি, আমি কিন্তু নিজের বাদ দিয়ে যখন অন্য কোনো লোকের মধ্যে প্রবেশ করছি বা অন্য কোনো আরো 10 জন মেম্বারের মধ্যে যাচ্ছি, তখন কিন্তু তাদের সঙ্গে মানিয়ে নিয়ে আমাকে সেই ধরনের কথাবার্তা বা সেই ধরনের আচরণ কিন্তু রিপ্রেজেন্ট করতে হচ্ছে, অর্থাৎ সামাজিক নিয়ম কিন্তু আমাকে মেনে চলতে হচ্ছে। ব্যক্তির আচরণ, অতএব আমার যে আমি যে নিজের যে স্বাধীন চিন্তা চেতনা আমার মধ্যে রয়েছে, আমি কিন্তু যখন মিতে ট্রান্সফার হচ্ছি, আমি সেটা কিন্তু দেখাতে পারবো না। আমার ব্যক্তিগত ধ্যান ধারণা অনেক সময় কি করতে, চেপে রাখতে হয়, রেখে সমাজের অনেক কিছু সেই তালে তাল মিলিয়ে কিন্তু আমাকে চলতে হবে। ঠিক আছে, অন্যের প্রত্যাশার প্রতি সচেতন থাকতে হবে, সামাজিকভাবে গ্রহণযোগ্য আচরণ আমাকে করতে হবে এবং শৃঙ্খলা দায়িত্ববোধ কিন্তু তৈরি করতে হবে। এই হচ্ছে আই এবং মি। আই হচ্ছে আমার পুরো সম্পূর্ণ স্বাধীন ব্যক্তি সত্তা, যেখানে কেউ আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আর মি হচ্ছে কি, সামাজিক ব্যক্তি সত্তা, অর্থাৎ সমাজ আমাকে যা নিয়ম কানুন দেবে সেই নিয়ম কানুন মেনে আমাকে চলতে হচ্ছে, অর্থাৎ সমাজ কিন্তু আমাকে ডিরেক্ট করছে বা নির্দেশ দিচ্ছে। আর আয়ের ক্ষেত্রে কেউ নির্দেশ দেবে না, আমি যা মনে করবো সেটাই আমি করতে পারবো, এখানে কোনো মানে কেউ আমাকে কেউ নিয়ন্ত্রণ করার কেউ থাকবে না। এই হচ্ছে আই এবং মি এর ব্যাপার। তাহলে এই হচ্ছে চার্লস জর্জ হার্বার্ট মিডের আত্মসত্ত্বা বিকাশের মূল বিষয়বস্তু, তাছাড়া আর কিছু তেমন এর মধ্যে নেই। তাহলে আমার আরেকটু যদি নিচের দিকে চলে যায়, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আই এবং মি এর সম্পর্ক। আই হচ্ছে স্বাধীনতা, সৃজনশীলতা এবং ব্যক্তিগত উদ্যোগ, মি হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ, দায়িত্ব, শৃঙ্খলা। তাহলে আই হচ্ছে সম্পূর্ণ নিজের, আর মি হচ্ছে সমাজের মধ্যে আমি যে আচরণ করছি। আমি একা থাকলে যে আচরণ করছি সেটা আমার ব্যক্তিগত, আর আমি যখন সমাজে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছি তখন যে আচরণ করছি সেইটা হচ্ছে আমার মি আচরণ। অর্থাৎ শুধু আই বেশি সক্রিয় হলে ব্যক্তি অত্যন্ত স্বেচ্ছাচারী হতে পারে, অর্থাৎ আই এবং মি এর মধ্যে কিন্তু একটা ব্যালেন্স দরকার। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানটায়, আই মি কিন্তু একদম ব্যালেন্স রাখতে হবে, ঠিক আছে। আই যদি উপরে চলে যায় তাহলে কিন্তু সে অত্যন্ত আত্মহংকারী হবে এবং নিজে কিন্তু স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে এবং সমাজ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। আবার যদি মিও বেশি হয়ে যায় তাহলে কিন্তু তার ব্যক্তিসত্তা কিন্তু কাজ করবে না, অর্থাৎ নিজের যে স্বাধীন চিন্তা চেতনা সেটা কিন্তু ডিপ্রাইভ হবে। তাহলে যেমন আমার নিজের স্বাধীন চিন্তা চেতনাকেও আমি গুরুত্ব দেবো, তেমন আমি কিন্তু মি অর্থাৎ সামাজিক নিয়ম নীতিকেও কিন্তু গুরুত্ব দেবো, ঠিক আছে। এবং তার জন্য কি আমাকে কিন্তু বিভিন্ন রোল প্লে করতে হয়, কি বললাম, বিভিন্ন রোল প্লে করতে হয়। আমি কি বলেছি যে আমি যে একজন টিচার হিসাবে আমার ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী রয়েছে, অথবা আমি যখন টিচার হিসেবে রোল প্লে করছি প্রত্যেকে কিন্তু আমাকে সমান দৃষ্টিতে তাদেরকে দেখতে হবে। কেউ ভালো ছবি আঁকতে পারে, কেউ ভালো পড়াশোনা করে, কেউ ভালো খেলতে পারে, তাহলে আমাকে সবাইকেই কিন্তু সেই গুরুত্বটা দিতে হবে, ঠিক আছে। কারোর গুরুত্ব কিন্তু আমাকে ক্ষুণ্ণ করলে হবে না, সবাই কিন্তু সমান। তো এটা কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ আমি যেখানে যে রোল প্লে করব, আমি যদি এখন প্রাইম মিনিস্টার রোল প্লে করি, অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা জনগণই আমার সম্পদ, আমি কাউকে বাদ দিয়ে কিন্তু যেতে পারবো না, এইটাই হচ্ছে ব্যাপার। এই ধারণাটাই কিন্তু, অর্থাৎ রোল প্লে যখন করব, যেই সময়ে যেই রোলটা আমি প্লে করছি সেই রোলটা কিন্তু আমাকে মেনে সেইভাবে কিন্তু চলতে হবে। এইবার কি আত্মসত্ত্বা বিকাশের 4টে পর্যায় রয়েছে, এক হচ্ছে কি ইমিটেশন স্টেজ, তারপরে হচ্ছে প্লে স্টেজ, তারপরে হচ্ছে গেম স্টেজ, তারপরে হচ্ছে কিন্তু জেনারেলাইজড আদার। তাহলে অনুকরণ পর্যায়ে বা ইমিটেশন স্টেজ কি একদম শিশু বয়সে, একদম 0 থেকে 2 বছর পর্যন্ত একদম শিশুরা কি করে, বাড়িতে থাকে, বাড়িতে বড়দের দেখে, সমাজের যে সমস্ত গুণীজ্ঞানী ব্যক্তিদের দেখে কিন্তু আচরণ তারা কপি করে সেভাবে কিন্তু করে। এবার প্লে স্টেজ মানে কি, প্লে স্টেজে কি না হচ্ছে কি এই সময় কিন্তু একটা রোল প্লে করে, ঠিক আছে, রোল প্লে টেকিং করে। অর্থাৎ মনে করো তোমার বাড়িতে কেউ ডক্টর, ঠিক আছে, ডক্টর টিচার, তোমার বাচ্চা যদি কেউ থাকে সে কিন্তু সে ডাক্তার একটা খেলার যে প্রবণতা কিন্তু দেখতে পায়, ঠিক আছে। এই যে ডক্টর যে ব্যাপারটা, এই যে খেলাটা, এর ভেতর দিয়ে কিন্তু তার ভেতরে যে ডাক্তারি সত্তা, যে পরবর্তী জীবনে গিয়ে সে ডাক্তার হতে চায়,
তার কিন্তু এই সত্তাটা কিন্তু বিকশিত হচ্ছে। অর্থাৎ বাড়িতে যেমন আচরণ দেখবে প্রথমে সেটাকে কি করবে, অনুকরণ করবে এবং সেটা খেলার পর্যায়ে নিয়ে যাবে। তাহলে এর মাধ্যমে কিন্তু তোমার সোশ্যালাইজেশন হতে পারে। এবং তারপরে কি গেম স্টেজ, অর্থাৎ গেম স্টেজ একটা শিশুর একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে। গেম স্টেজ কি মনে করো 7 বছর, 7+ ইয়ার, ঠিক আছে। এইটা হলো কত, 2 থেকে, এটা আমি বলতে পারি 2 থেকে 7, এবার হলো 7+ বা 7 থেকে 9 এরকম বছর, ঠিক আছে। তাহলে এটা 0 থেকে 2, 2 থেকে 7, 7 থেকে 9 ব্যাস, এবং তারপর 9 এর উপরে। তাহলে এই যে গেম স্টেজ, এবার কি করে শিশুরা কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ির বাইরে বেরোয় এবং বাড়ির বাইরে বেরিয়ে তারা কিন্তু খেলার মাঠে খেলতে যায়। এই খেলার মাঠে খেলতে গেলে শিশুদের মধ্যে কিন্তু 2 ধরনের আচরণ কিন্তু তাদের মধ্যে চলে আসে। এক হচ্ছে কি, জীবনে এই যে খেলতে গেলে একদল জিতবে, একদল পরাজিত হবে, এইটা কিন্তু একদম বাস্তব সত্যি। অতএব হারলেই জীবনে সমস্ত কিছু শেষ হয়ে যায় এইটা কিন্তু নয়। তাদের মধ্যে কিন্তু যেমন তারা খেলায় জিতলে তাদের মধ্যে যেই ধরনের সামাজিকতা আসবে, এবং তারা খেলাতে হারলেও পরবর্তী পর্যায়ে যে একবার হারলে জীবনে আর কোনোদিন জেতা যাবে না, এই ধারণাটা কিন্তু তাদের মধ্যে আসে না। অর্থাৎ যেমন হার আছে তেমন জিত আছে। অর্থাৎ হার জিত কিন্তু একটা প্রাসঙ্গিক বিষয় বা একটা কিন্তু কম্পারেটিভ বিষয়। আজকে যেটা আমার কাছে হার মনে হচ্ছে, কালকে সেক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করে কিন্তু সেই হারটাকে কিন্তু জিতে রূপদান মানে দিতে পারি। অর্থাৎ খেলার মাঠে গিয়ে এই যে দলগতভাবে এক অপরের সঙ্গে দল মেনে, মানে দলগতভাবে চলা, এবং হারলেও কি হয়েছে হারটাকে মেনে নিয়ে এবং পরবর্তীতে সেই হারটা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে জিতে ট্রান্সফার করা, এইটা কিন্তু একটা গেম স্টেজের মধ্যে দিয়ে এই ধরনের একটা সোশ্যালাইজেশন ছাত্রছাত্রীদের মধ্যে বা যারা রয়েছে তাদের মধ্যে বা শিশুদের মধ্যে কিন্তু হয়ে থাকে। এবার তাদেরকে জেনারেলাইজড আদার, এরপরে কি করে সমাজের যে সমস্ত নিয়ম নীতি বা মূল্যবোধ রয়েছে এই সময় কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে কিন্তু ইনপুট হতে শুরু করে, এবং তারা কিন্তু একটা সম্পূর্ণরূপে একটা সোশ্যালাইজড মানুষ রূপে সমাজের মধ্যে কিন্তু প্রতিপন্ন হয়, এবং সমাজের মধ্যে কিন্তু তারা বড় হতে থাকে, এবং সমাজকে তারা সমাজের যে নিয়ম নীতি এবং যে আচার আচরণ রয়েছে সেগুলো কিন্তু তারা পরবর্তী প্রজন্মে বা পরবর্তী স্তরে কিন্তু বয়ে নিয়ে যায়। এই হচ্ছে কিন্তু আমাদের সোশ্যালাইজেশনের যে গুরুত্বপূর্ণ টপিক, সেটা কিন্তু আমরা বললাম। অর্থাৎ রোল প্লে, দলগত কাজ, দলগত খেলার গুরুত্ব, সামাজিক পরিবেশ, শিশুকে মত প্রকাশের সুযোগ এবং সহপাঠীর মিথস্ক্রিয়া, এটা কিন্তু তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য। অর্থাৎ আমি অ্যাজ এ টিচার আমি তাদেরকে রোল প্লে করাতে পারি, আমি তাদেরকে গ্রুপ ওয়ার্ক দিতে পারি, আমি তাদেরকে খেলার মাঠে নিয়ে গিয়ে দলগতভাবে খেলাতে পারি, এবং সামাজিক পরিবেশ অর্থাৎ স্কুলের গুরুত্ব কতটা, কলেজের গুরুত্ব কতটা, ক্লাবের গুরুত্ব কতটা, সমাজের যে সমস্ত আচার অনুষ্ঠান আছে তার গুরুত্ব কতটা সেইটা, এবং শিশুর প্রত্যেকের মত প্রকাশের অধিকার আমি যদি শ্রেণীকক্ষে দিয়ে থাকি, তারা কিন্তু শিশুরা খুব ভালোভাবে তাদের সোশ্যালাইজেশন হবে, এবং তার পাশাপাশি সোশ্যাল মানে তার যে পিয়ার গ্রুপ রয়েছে বা সহপাঠী রয়েছে তাদের সঙ্গে কিন্তু একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি তাদের মধ্যে তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু সম্পূর্ণরূপে তার সোশ্যালাইজেশন মানে তৈরি হবে আর কি। তাহলে মিডের মধ্যে আত্মসত্তা, সমাজের সঙ্গে মিথস্ক্রিয়া ও অন্যের ভূমিকা গ্রহণের মাধ্যমে ক্রমাগত বিকশিত হয়। আই আমাদের সৃজনশীলতা ও স্বাধীনতার প্রতীক, আর মি আমাদের সামাজিক নিয়ন্ত্রণ ও দায়িত্ববোধের প্রতীক। খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। আই হচ্ছে আমাদের সৃজনশীলতা ও স্বাধীনতার প্রতীক, আর মি হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ ও সামাজিক নিয়ন্ত্রণ ও দায়িত্ববোধের প্রতীক। এই হচ্ছে আমাদের যে হার্বার্ট যে তত্ত্বটি রয়েছে, হচ্ছে আমাদের আত্মনিয়ন্ত্রণ তত্ত্ব বা হচ্ছে জর্জ হার্বার্ট বিডেস হচ্ছে থিওরি অফ সেলফ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এইবার যদি তোমরা এইরকম ভাবে আমাদের সঙ্গেই এই সুন্দরভাবে যদি টেটে একদম সিডিপিতে মোটামুটি ফুল নাম্বার তুলতে চাও এবং টেটে এক চান্সে পাস করতে চাও, আমাদের কিন্তু মাস্টার টেট ব্যাচ 2026-27 কিন্তু চলছে মাস্টার টেট ব্যাচ, ঠিক আছে। তো এই মাস্টার টেট ব্যাচ মাত্র 1,999 কিন্তু তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে অফার। যারা যুক্ত হতে চাও খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আমাদের ক্লাসের বৈশিষ্ট্য কি, প্রত্যেকটি বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছেন এবং প্রত্যেকে কিন্তু প্রায় সপ্তাহে 6টি থেকে 7টি ক্লাস হচ্ছে। তোমরা যারা যুক্ত হচ্ছে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে 15ই আগস্ট থেকে আমাদের একটি নতুন করে অফলাইন ব্যাচ লঞ্চ হচ্ছে। সেটা সিটেট, প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট বা যে কোনো টেটের প্রস্তুতির জন্য কিন্তু আমাদের অফলাইন ব্যাচ শুরু হচ্ছে। তোমরা তাড়াতাড়ি ফোন করে এই যে নাম্বারটি দেওয়া আছে 7431094840 বা হচ্ছে ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি যে যাচ্ছে সেটা দিয়ে কন্ট্যাক্ট করে খুব তাড়াতাড়ি সিট বুক করে রাখো এবং আমাদের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করো। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাভ এ গুড ডে।